বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আমি আর্য আছি আপনার সাথে এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আচ্ছা, আপনারা বেল আইকন ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও বেল আইকন ক্লিক করছেন না। দেখুন, বেল আইকনটি যদি আপনারা না ক্লিক করেন তাহলে আমাদের প্রত্যেকটা গল্পের নোটিফিকেশন আপনার কাছ অবধি যাবে না। তাই বেল আইকনটি ক্লিক করবেন। ও হ্যাঁ, আপনাদের জন্য একটা গুড নিউজ। আপনি এখন যদি চান আমাদের চ্যানেলের মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? মাত্র 29 টাকার বিনিময় আপনি পেতে পারেন দারুণ দারুণ কিছু এক্সক্লুসিভ কন্টেন্টস শুধুমাত্র মেম্বারদের জন্য, যেটা আমরা আপলোড করি, এবং আমাদের বেশ কিছু গল্পের আর্লি অ্যাক্সেস। তাহলে আজই জয়েন করুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে। আর শুক্রবার এবং অ্যাজ প্রমিসড শুক্রবারে আরও একটি গল্প নিয়ে আমরা আপনার সামনে হাজির। আজ আপনি শুনবেন লেখক আশু রায়ের কলম থেকে আঁধার রঙের ছবি। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন। ও হ্যাঁ, আজ কিন্তু আমাদের ন্যারেটর সায়ন্তনের বার্থডে। আপনারা যারা শুনছেন তারা কিন্তু ওকে উইশ করতে একেবারে ভুলবেন না। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প। শুনতে থাকুন আশু রায়ের কলমে আঁধার রঙের ছবি। রাত তখন প্রায় 12টা হয়েছে। কলকাতা শহরের জনবহুল রাস্তায় লোকজন তখন প্রায় নেই বললেই চলে। রাস্তার পাশে ফুটপাতে কিছু ভিখারিরা শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। কয়েকটা গাড়ি মাঝে মাঝে প্রবল বেগে এগিয়ে যাচ্ছে। হাওড়া ব্রিজের কাছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল শুভঙ্কর। একটা জরুরি কাজে কলকাতার বাইরে যেতে হয়েছিল তাকে। ট্রেন লেটের জন্য সঠিক সময়ের প্রায় 2 ঘন্টা পরে এসে হাওড়া স্টেশনে পৌঁছেছে। শুভঙ্করের বাড়ি মধ্যমগ্রাম। হাওড়া থেকে মধ্যমগ্রামের বাস পাওয়া যায়। ট্রেনের মাধ্যমেও মধ্যমগ্রাম যাওয়া যায়। সেক্ষেত্রে আগে হাওড়া থেকে সেই বাসে করে শিয়ালদা যেতে হবে। সেই ঝামেলা না করে শুভঙ্কর ঠিক করল বাসে করেই মধ্যমগ্রাম ফিরবে সে। খোঁজ নিয়ে সে জানতে পেরেছে লাস্ট বাসটা কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। তবে শেষ আধ ঘন্টা ধরে অপেক্ষা করার পরও সে বাসের খোঁজ পায়নি। অবশেষে শুভঙ্কর যখন হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই একটা মধ্যমগ্রামগামী বাস এসে হাজির হলো বাস স্টপেজে। বাসটাকে দেখে শুভঙ্কর যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ যে নানা রকম দুশ্চিন্তাগুলো তার মনের মধ্যে ঘুরছিল, সেগুলো যেন এক নিমেষে তার মন থেকে দূর হয়ে গেল। আর দেরি না করে বাসে উঠে পড়ল শুভঙ্কর। বাসে উঠে এসে সে দেখল আর কোনো দ্বিতীয় লোক নেই। ব্যাপারটা প্রথমে তার একটু অবাক লাগলেও পরে সে মনে মনে ভাবল হয়তো অনেক রাত হয়েছে তাই বাস এমন ফাঁকা। কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো ট্রেন লেট হওয়ার কারণে ও ছাড়াও তো আরও অনেক মানুষ দেরিতে পৌঁছেছে। তাদের মধ্যে কি কেউই মধ্যমগ্রাম রুটে যাবে না? কিছুক্ষণ এইসব আজগুবি জিনিস ভাবার পর হঠাৎ তার মনে হলো সে কেনই বা ভাবছে এসব। বাসটা সে যে পেয়েছে এটাই তো তার ভাগ্য। সে লোক থাক আর না থাক, সারাদিনের দৌড়াদৌড়িতে খুব পরিশ্রম হয়ে গিয়েছিল শুভঙ্করের। তাই বাস চলতে শুরু করতেই তার ঘুম এসে গেল। একটু ঘুমিয়ে নিলেও বা মন্দ কি? আর সেটা ভেবেই শুভঙ্কর তার চোখ বুজল। এভাবে সে কতক্ষণ ঘুমিয়েছিল তা সে জানে না। তার ঘুম ভাঙল হঠাৎ বাসের ব্রেক কষা। শুভঙ্করের মাথাটা সজোরে ধাক্কা খেল সামনের সিটের সাথে। তাতেই তার ঘুমটা গেল ভেঙে। মাথায় আঘাত লাগা জায়গায় হাত বোলাতে বোলাতে বাইরের দিকটা দেখে নিল সে। বাসটা এখন কোথায় দাঁড়িয়েছে তা বোঝার উপায় নেই, কারণ চারিদিকে ঘন কালো অন্ধকার। এমন একটা জায়গায় বাসটা কেন দাঁড়ালো সেটা জিজ্ঞেস করতে যাচ্ছিল শুভঙ্কর। ঠিক তখনই একজন বাসের মধ্যে উঠে এলো।
এসে বসল শুভঙ্করের বাঁ দিকের একটা সিটে। শুভঙ্কর একবার দেখে নিল লোকটার দিকে। খুব সাধারণ জামা কাপড় পরা, রোগা পটকা একজন ভদ্রলোক। কাঁধে একটা কাপড়ের ব্যাগ ঝোলানো, মুখে ঘন কালো দাড়ি, খানিকটা কবিদের মতো দেখতে। বাসটা আবারও চলতে শুরু করলে শুভঙ্কর আবারও নিজের চোখ বন্ধ করে নিল। মিনিট দুয়েক চোখ বুজে থাকার পর হঠাৎ কি মনে হতেই চোখ খুলে আবার তাকালো পাশে বসে থাকা লোকটির দিকে। আর তার দিকে তাকাতেই শুভঙ্কর একটু ভয় পেয়ে গেল। লোকটার দিকে তাকানো মাত্রই সে খেয়াল করল লোকটাও এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। দুজনেরই চোখে চোখ পড়ায় এবার সে দৃষ্টি সরিয়ে নিল। শুভঙ্কর আরও একবার আর চোখে দেখে নিল লোকটাকে। এবার লোকটাকে খুব চেনা চেনা মনে হলো তার। এর আগেও কোথায় যেন লোকটাকে দেখেছে শুভঙ্কর, তবে মনে পড়ছে না। বারবার শুভঙ্করের মনে হতে লাগলো এই মুখটার সঙ্গে সে যেন সুপরিচিত। শুভঙ্কর তার দিকে তাকিয়ে আছে দেখেই বোধহয় লোকটি আবারও শুভঙ্করের দিকে ঘুরে তাকালো। শুভঙ্কর আবার তার দিক থেকে চোখ সরিয়ে নিল। তারপর মনে করার চেষ্টা করল যে লোকটাকে সে কোথায় দেখেছে। তখনই হঠাৎ পাশের লোকটা বলে উঠল, কোথায় যাবেন? শুভঙ্কর অবাক হয়ে ঘুরে তাকালো লোকটার দিকে। লোকটার গলাটা, হ্যাঁ, লোকটার গলাটাও তার খুব চেনা লাগছে। শুভঙ্করের ইচ্ছে হলো তাকে জিজ্ঞেস করে ব্যাপারটা, কিন্তু তবুও নিজেকে সামলে নিয়ে সে বলল, মধ্যমগ্রাম যাব। আপনি? শুভঙ্করের কথার উত্তরে লোকটা একটু মুচকি হেসে উত্তর দিল, আমার যাওয়ার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, রাতের অন্ধকারে রাস্তাতেই ঘুরে বেড়াই। লোকটার কথা শুনে বেশ অবাক লাগলো শুভঙ্করের। মনে মনে একটু যেন ভয়ও পেল সে। লোকটির কথাবার্তা কেমন যেন অদ্ভুত। রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়ায়, মানে কি লোকটা চোর না ডাকাত? মনে মনে এটা ভাবতেই আশ্চর্যজনকভাবে শুভঙ্করের পাশে বসা লোকটা যেন তার মনের কথা বুঝে নিয়েই বলল, ভয় পাচ্ছেন বুঝি? ভয় পাবেন না, আমি চোর বা ডাকাত নই। আবারও অবাক হলো শুভঙ্কর। আশ্চর্য, এতক্ষণ মনে মনে যেটা ভাবছিল সেটা লোকটা বুঝে নিল কি করে? লোকটা কি জাদু টাদুও জানে নাকি? শুভঙ্কর অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি রাতের অন্ধকারে রাস্তায় কেন? বলতে পারেন ওটাই আমার কাজ। এটা আবার কেমন কাজ? এমন কোনো কাজ হয় নাকি? হ্যাঁ, কেন হতে পারে না? কত রকম কাজ আছে বলুন তো, যেগুলো হয়তো আপনারা জানেনই না। তাছাড়া আমি তো আপনাদের মতন সাধারণ মানুষ নই। লোকটার এবারের কথাটা শুনে রীতিমতো অবাক হলো শুভঙ্কর। বলল, এক মিনিট, সাধারণ মানুষ নয় মানে কি বলতে চাইছেন? উত্তরের আশায় শুভঙ্কর লোকটার দিকে তাকিয়ে রইল। তবে উত্তরেই লোকটা কোনো কথা বলল না, তার পরিবর্তে একটু মুচকি হাসল। লোকটার হাসিটা যেন সুবিধের মনে হলো না শুভঙ্করের। সে লোকটাকে আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বাসটা হঠাৎ যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সাপের মতো এঁকে বেঁকে চলতে লাগলো বাসটা। আরেকটু হলে শুভঙ্কর ধাক্কা খেয়ে সিট থেকে নিচে পড়ে যেত। আচমকা এমন ঘটনায় বেশ ভয় পেয়ে গেল সে। ভয়ে ভয়ে চেঁচিয়ে উঠে বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, কি কি হলো দাদা? এ কি করছেন? হ্যাঁ, এসব এসব কি হচ্ছে? বাস ড্রাইভারের তরফ থেকে কোনো উত্তর এলো না। শুভঙ্কর যেন আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পাশে বসে থাকা লোকটা আবার হেসে উঠল। এবার লোকটিকে আর মোটেও সুবিধের মনে হলো না শুভঙ্করের। সে সিট ছেড়ে উঠে কোনো ক্রমে দরজার কাছে পৌঁছল। আবার বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ড্রাইভার ড্রাইভার গাড়ি থামান, গাড়ি থামান, আমি নামবো। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। বাস ড্রাইভার এবার কোনো উত্তর দিল না। শুভঙ্করের কথাগুলো যেন তার কানেই যাচ্ছে না। এবার খুব রাগ হলো তার। এগিয়ে ড্রাইভারের আরও একটু কাছে যেতে যেতে সে বলল, আরে ড্রাইভার শুভঙ্কর কথাটা পুরোপুরি শেষ করতে পারল না।
কারণ ঠিক তখনই ঘটে গেছে এক আশ্চর্যজনক ঘটনা। বাসটা বাঁদিকে হেলে গিয়ে সশব্দে একটা গাছের সঙ্গে ধাক্কা খেল, আর সাথে সাথে বাসটা পাল্টি খেয়ে রাস্তার বাঁদিকে নিচু জায়গায় গড়িয়ে পড়ল। আর কিছু মনে নেই শুভঙ্করের। যখন তার জ্ঞান ফিরল তখন ভোরের আলো সবেমাত্র ফুটেছে। চোখ খুলতেই শুভঙ্কর দেখল রাস্তার বাঁদিকে বাসটা যেখানে গড়িয়ে পড়েছিল সেখানে একটা জায়গায় অচেতন হয়ে পড়েছিল সে। একটা গাছের ডালের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালো। তবে উঠে দাঁড়াতেই একটা জিনিস খেয়াল করে সে বেশ অবাক হলো। শুভঙ্কর দেখল সে একাই এখানে পড়ে আছে, কিন্তু বাসটা কোথায় সেটা তো এখানে দেখা যাচ্ছে না। বাস তো অনেক বড় জিনিস। গতকাল বাসটা এত জোরে ধাক্কা খেল, তার কোনো ভাঙার টুকরো এখানে পড়ে থাকতে দেখতে পেল না শুভঙ্কর। তাছাড়া বাস গড়িয়ে পড়লে সেটা নির্দিষ্ট জায়গার মাটি, ছোট উদ্ভিদ, ঘাস সব নষ্ট করে দেওয়ার কথা, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই অক্ষত অবস্থায় আছে। গতকাল রাতে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার চিহ্ন মাত্র নেই এখানে। বেশ কিছুক্ষণ ওখানে ওভাবেই দাঁড়িয়ে রইল শুভঙ্কর। একটা বাসের শব্দ শুনে সে দেখল একটা মধ্যমগ্রামগামী বাস এগিয়ে আসছে এদিকেই। ভাবনা চিন্তা বন্ধ করে সে উঠে পড়ল বাসে। শুভঙ্কর বর্ধমানের ছেলে, কর্মসূত্রে মধ্যমগ্রামে একাই থাকে, যদিও এক দাদা ছাড়া তার পরিবারে আর কেউ নেই। দাদা বর্ধমানে থাকে, তবে শুভঙ্কর ছোটবেলা থেকেই কলকাতায় পড়াশোনা করেছে, আর তারপর এখানেই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে। শুভঙ্করের অফিস আর ছুটি, তাই বাড়ি এসে প্রথমে কিছুক্ষণ ঘুমিয়ে নিল সে। কিছুক্ষণ ঘুমানোর পর একটু ফ্রেশ হয়ে তারপর রান্না চাপিয়ে দিল। এতক্ষণ ঘুমের নেশায় গতকালের কথাটা মনে ছিল না শুভঙ্করের, তবে এখন আবারও মনে পড়ে গেল। গতকাল রাতের ঘটনাগুলো তার কাছে যেন বড়ই অদ্ভুত লাগতে লাগলো। রাতের সেই বাস, অদ্ভুত সেই লোকটা যাকে খুব চেনা চেনা লাগছিল শুভঙ্করের, আর ওই বাস ড্রাইভার, সেও বড়ই অদ্ভুত ছিল। আর বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাস শুদ্ধ সবাই গেল কোথায়? এইসব ভাবতে ভাবতে শুভঙ্করের মাথা ধরে এলো। আর ভাবতে পারল না সে। কোনো রকমে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ল সে। আজকে সারা দিনটা যে সে কিভাবে কাটাবে সেটা নিয়েই চিন্তা বেঁধেছে তার। সারাটা দিন তাকে আজকে বাড়িতেই থাকতে হবে, অথচ মাথার মধ্যে এত চিন্তা নিয়ে সারাটা দিন কি করে কাটাবে সে? শুভঙ্করের খুব ইচ্ছা করছিল সম্পূর্ণ ঘটনাটা কাউকে বলতে। কাকে বলবে? ভালো বন্ধু বলতে দীপাঞ্জন ছাড়া তো আর কেউ নেই। সে এখন অফিসে আছে, তাই অফিস টাইমে ফোন করে এসব ঘটনা বলার কোনো মানেই হয় না। তাহলে কি দাদাকে ফোন করবে? না, দাদা আবার শুধু শুধু চিন্তা করবে। এই সব ভাবতে ভাবতে সারাটা দিন কোনো ক্রমে কাটিয়ে দিল শুভঙ্কর। তবে রাতে ঘুম আসতে চাইল না তার। বিছানায় শুয়ে কয়েকবার এপাশ ওপাশ করল সে। আরও বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও যখন ঘুম এলো না, তখনও শুভঙ্কর ঠিক করল একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। আর সেটা ভেবেই শুভঙ্কর বিছানা থেকে উঠে ছাদের দিকে এগিয়ে গেল। সিঁড়ির আলোটা নেভানো ছিল, এদিকে মোবাইল আনতেও ভুলে গেছে সে। তাই কোনো ক্রমে হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল সে। শহরে সবে গরম আসছে, এই সময় রাতের বেলায় দারুণ হাওয়া বয়। ছাদের এক কোণে বসল শুভঙ্কর। ঠান্ডা শীতল হাওয়া তার গায়ে এসে লাগতে লাগল। চারিদিকের বাড়িঘরের ইলেকট্রিক বাল্ব তখন বন্ধ হয়ে গেছে। রাস্তার পোস্টের বাল্বটাও খারাপ হয়ে গেছে। তবে আকাশে পূর্ণ চাঁদ আছে, তাই একেবারে যে কিছুই দেখা যাচ্ছে না এমনটা নয়। ছাদের কার্নিশে দাঁড়িয়ে বাড়ির সামনের রাস্তার দিকে তাকিয়েছিল শুভঙ্কর।
হঠাৎ রাস্তায় একটা লোকের দিকে চোখ পড়তেই শুভঙ্কর চমকে উঠল। এ তো সেই লোকটা, হ্যাঁ একদম সেই লোকটা যার সাথে গতকাল বাসে শুভঙ্করের পরিচয় হয়েছিল। ওই তো ওই কাপড়ের ঝোলাটা। হঠাৎ নিজের অজান্তেই চোখ বন্ধ করে নিল সে। তার মনে হতে লাগলো সে যেন স্বপ্ন দেখছে। সারাদিন এই বিষয়টা নিয়ে এত চিন্তা করেছে, তার জন্যই হয়তো সে ভুল দেখছে। এভাবেই অনেকক্ষণ চোখ বন্ধ করে রইল শুভঙ্কর। তারপর আবার ভয়ে ভয়ে চোখ খুলল এবং সামনের রাস্তার দিকে তাকালো সে। সেদিকে তাকাতেই শুভঙ্করের ভুল ভেঙে গেল। এবার সেখানে আর কাউকেই দেখা গেল না। শুভঙ্কর মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে সে হয়তো সত্যি ভুল দেখেছে, যেটা সে দেখেছে সেটা তার অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়। আরও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর শুভঙ্করের এবার যেন একটু ঘুম আসতে লাগলো। তাই তাড়াতাড়ি নিচে নেমে এসে সে নিজের বিছানায় শুয়ে পড়ল। আর বিছানায় শরীর ফেলা মাত্রই তার ঘুম এসে গেল। পরদিন যখন শুভঙ্করের ঘুম ভাঙল তখন সবে প্রভাত হয়েছে। ভোরের আলো এখনো সম্পূর্ণরূপে ফোটেনি। শুভঙ্কর চোখ খুলে এদিক ওদিক দেখতে লাগল। কিছু যেন একটা অদ্ভুত মনে হচ্ছে তার। আশপাশটা কেমন যেন অন্য রকম লাগছে। ব্যাপারটা বুঝে ওঠার সঙ্গে সঙ্গে সে লাফিয়ে উঠল। সে দেখল বিছানা ছেড়ে বেডরুমের পাশের ঘরে এসে একটা চেয়ারের ওপর ঘুমোচ্ছিল সে। কিন্তু তার তো খুব ভালো করে মনে আছে যে গতকাল রাতে সে বিছানায় ঘুমিয়েছিল। তাহলে সে এখানে এলো কি করে? তাহলে কি ঘুমের ঘোরে হাঁটার রোগ হয়েছে শুভঙ্করের? কিন্তু আগে তো এমন কখনো হয়নি। তাছাড়া এই ঘর তো তালা দেওয়া ছিল। এই ঘরের মধ্যে সে এলোই বা কি করে? ঘুমের মধ্যে যদি এসেও থাকে তাহলে আলমারি থেকে চাবি বের করে দরজায় লাগানো তালা অবলীলায় ঘুমের মধ্যে খুলে ফেলল। নিজেকে বিশ্বাস করতে পারল না সে। তবে তার অবাক হওয়া এখানেই শেষ হয়নি। চেয়ার ছেড়ে ওঠার সময় টেবিলের ওপর একটা কাগজ পড়ে থাকতে দেখে আঁতকে উঠল শুভঙ্কর। টেবিলের ওপর একটা ছবিও পড়ে আছে, হাতে আঁকা ছবি, একটা মানুষের মুখ। ছবির মানুষটাকে শুভঙ্করের চেনা চেনা লাগলো। একেও কোথায় যেন দেখেছে সে। অন্য সময় হলে হয়তো মনে পড়তো, কিন্তু এখন কোনোভাবেই মনে করতে পারল না শুভঙ্কর ছবির ওই লোকটাকে। তাছাড়া এই ছবি এখানে এলোই বা কোত্থেকে? কে আঁকলো এই ছবি? টেবিলের সামনের চেয়ারে সে নিজেই বসেছিল। তাহলে কি? কিন্তু তা কি করে হয়? ছবি আঁকাতে শুভঙ্করের হাত মোটেই ভালো নয়। জীবন বিজ্ঞান একটা মাছের ছবি আঁকতে গিয়ে শুভঙ্কর নাকানি চোবানি খেত, আর সে কি না আঁকবে এত সুন্দর একটা ছবি? অসম্ভব, এটা হতেই পারে না। তাহলে এই ছবিটা এলো কোথা থেকে? এই বাড়িতে তো আর অন্য কেউ থাকে না। তাহলে কি অন্য কেউ রেখে গেল এই ছবি? আর যদি রেখেও গিয়ে থাকে তাহলে এই ছবি রাখার মানে কি? এই সব ভাবতে ভাবতে শুভঙ্কর ছবিটা হাতে এবার তুলে নিল। চোখের কাছাকাছি নিয়ে ছবিটাকে ভালো করে দেখল একবার। আবারও তার মনে হলো ছবির মানুষটাকে সে বোধহয় কোথাও দেখেছে। শুভঙ্কর আর কিছু বলতে পারল না, আর কিছু ভাবতে ইচ্ছে হলো না তার। ছবিটাকে চার ভাঁজ করে টেবিলের ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখে অফিসের জন্য বেরিয়ে গেল সে। শুভঙ্করের অফিস বিধাননগরে। মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেনে চেপে অফিসে যায় সে। ট্রেন আসতে এখনো মিনিট 5 দেরি, তাই ট্রেনের জন্য দাঁড়িয়েছিল সে।
কিন্তু স্টেশনে এতজনের মধ্যে দাঁড়িয়ে থেকেও গতকাল রাতের ঘটনাটা সে ভুলতে পারল না। সেই ভাবনা থেকে সে যেন বেরোতেই পারছে না। ট্রেনের হুইসেলের শব্দে গট গট করতে করতে ট্রেন স্টেশনে এসে থামল। শুভঙ্কর উঠে পড়ল ট্রেনে। তার পরপরই ট্রেনটা আবারও ছেড়ে দিল। অফিস টাইমে ট্রেনে প্রচুর ভিড় থাকে, তাই বসার জায়গা পাওয়া যায় না। শুভঙ্কর দরজার ধারে কোনো রকমে একটু জায়গা করে দাঁড়ালো। ট্রেনটা ছেড়ে দিলে দরজার ধারে দাঁড়িয়ে শুভঙ্কর অন্যমনস্ক হয়ে বাইরের দৃশ্য দেখতে লাগল। আর আবারও তার মনের গহ্বরে জমা হলো নানান রকম চিন্তাভাবনা। এইসব ভাবতে ভাবতে ট্রেনটা বিধাননগর স্টেশনে পৌঁছে গেল। শুভঙ্কর তখন অন্যমনস্ক হয়েছিল। পেছন থেকে একজন সহযাত্রী চেঁচিয়ে বলল, আরে দাদা নামুন না, এই দরজার সামনে দাঁড়িয়ে কি ভাবছেন, নামুন। যত সব। যাই হোক, শুভঙ্কর ট্রেন থেকে নামল। অফিসে পৌঁছেও শুভঙ্করের কাজে মন লাগল না। অনেক চেষ্টা করেও কোনো রকমেই সে মন দিয়ে কাজ সামলাতে পারল না। অবশেষে হতাশ হয়ে সে বাঁদিকের টেবিলের দিকে তাকিয়ে দেখল দীপাঞ্জন সেখানে এক মনে কাজ করছে। শুভঙ্কর একবার ভাবল দীপাঞ্জনকে সবটা বলবে, আর সেটা ভাবতেই শুভঙ্কর চেয়ার ছেড়ে উঠল। তবে দীপাঞ্জনের দিকে দুপা এগিয়ে সে আবার ফিরে এলো। ব্যাপারটা দীপাঞ্জনের চোখ এড়াল না, আর তাই বোধহয় দীপাঞ্জন নিজের জায়গায় বসেই শুভঙ্করকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কিরে কিছু বলবি? দীপাঞ্জনের কথার উত্তরে শুভঙ্কর আমতা আমতা করে বলল, না কিছু না। তখন আর কিছু বলল না দীপাঞ্জন। তবে লাঞ্চ টাইমে দীপাঞ্জন টিফিন নিয়ে শুভঙ্করকে ডাকতে এলো। দীপাঞ্জন আর শুভঙ্কর প্রতিদিন একসাথেই লাঞ্চ করে। অন্যান্য দিনগুলোতে শুভঙ্কর নিজেই আগে গিয়ে দীপাঞ্জনকে ডাকে, তবে আজ সে ডাকতে আসছে না দেখে নিজেই এগিয়ে গেল শুভঙ্করের টেবিলের সামনে। আর সেখানে গিয়ে দেখল শুভঙ্কর টেবিলের ওপর মাথা গুঁজে বসে আছে। এভাবে শুভঙ্করকে আগে কখনো দেখেনি দীপাঞ্জন, তাই একটু অবাক হলো সে। দীপাঞ্জন এগিয়ে গিয়ে শুভঙ্করের পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করল, কিরে খাবি না? এখানে মুখ গুজে বসে আসিস যে? দীপাঞ্জনের কথা শুনে টেবিল থেকে মাথা তুলল শুভঙ্কর। নরম সুরে বলল, হ্যাঁ খাবো। তাহলে চল। দুজন তাদের টিফিন নিয়ে লাঞ্চ টেবিলে এগিয়ে গেল। খেতে বসে দীপাঞ্জন খেয়াল করল শুভঙ্কর যেন বেশ অন্যমনস্ক হয়ে আছে। খাবারের দিকে যেন তার মনই নেই। একগ্রাস মুখে দিয়ে ওপর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। এবার দীপাঞ্জন জিজ্ঞেস করল, কিরে কি হয়েছে তোর বলতো? কি এত ভাবনা চিন্তা করছিস বলতো? শুভঙ্কর ওপরের দিক থেকে চোখ নামিয়ে কয়েক সেকেন্ড দীপাঞ্জনের দিকে তাকিয়ে রইল। চোখ দেখে মনে হচ্ছে সে দীপাঞ্জনের কথা শুনলেও যেন তার কথাটা বুঝতে পারেনি। আবারও জিজ্ঞেস করল দীপাঞ্জন, কিরে বল। এবার উত্তর দিল শুভঙ্কর, না না কি হবে, কিছু হয়নি। তাহলে খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি। এই বলে এগিয়ে গেল শুভঙ্কর। বাকি সারাদিনটাও দীপাঞ্জনকে মোটামুটি এড়িয়ে চলল সে। সন্ধেবেলাতেও দীপাঞ্জনের সঙ্গে দেখা না করেই বেরিয়ে গেল। বিধাননগর থেকে ট্রেন ধরে যখন সে মধ্যমগ্রাম পৌঁছল তখন ঘড়িতে বাজে সন্ধে 7টা। স্টেশন থেকে নেমে শুভঙ্কর পাশের গ্যারেজে রাখা বাইকটা নিয়ে সবেমাত্র স্টার্ট দিতে যাবে, এমন সময় আরেকটা বাইক রাস্তায় তার সামনের দিক থেকে এগিয়ে চলে গেল। আর তার সাথে সাথে উল্টো দিক থেকে আসা একটা লরির চাকার তলায় চলে গেল বাইক আরোহীর দেহ। লোকটার বুকের ওপর দিয়ে লরির চাকা চলে গেল। চারিদিকে তখন হুড়োহুড়ি বেঁধে গেছে। শুভঙ্কর তার বাইকে স্টার্ট বন্ধ করে একটা পাশে রেখে দৌড়ে গেল সেদিকে। ইতিমধ্যে 4-5 জন লোক জড়ো হয়েছে সেখানে। বাইকে চাপা পড়া লোকটার দেহে তখনও প্রাণ ছিল। লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করছে।
শুভঙ্কর অ্যাক্সিডেন্ট হওয়া লোকটার একদম পাশে গিয়ে দাঁড়ালো। আর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকা লোকটার মুখের দিকে চোখ পড়তেই শুভঙ্করের বুকটা কেঁপে উঠল। এই লোকটা আর কেউ নয়, যার ছবি আজকে শুভঙ্করের টেবিলে রাখা ছিল। এই লোকটা সেই। আরও একটু নিচু হয়ে লোকটার মুখ ভালো করে দেখে নিল সে। হ্যাঁ, কোনো ভুল নেই, হুবহু সেই লোক। শুভঙ্করের গোটা শরীর যেন গুলিয়ে উঠল। তার সাথে এসব কি হচ্ছে সে কোনোভাবেই বুঝতে পারল না। এটা কিসের সংকেত? এই লোকের ছবিটা কেনই বা আজকে কেউ শুভঙ্করের টেবিলে রেখে এসেছিল? লোকটার দিকে আর তাকাতে পারল না শুভঙ্কর। তার দিকে তাকালেই যেন শুভঙ্করের অস্বস্তি হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ রাস্তার একটা গাছের নিচে অন্ধকারের মধ্যে চোখ পড়ল শুভঙ্করের। আর সেদিকে চোখ পড়তেই সে রীতিমতো ভয় পেয়ে গেল। গাছের নিচে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই লোকটা যার সঙ্গে শুভঙ্করের সেদিন রাতে বাসের মধ্যে দেখা হয়েছিল। শুভঙ্করের চোখে চোখ পড়তেই সে শব্দহীন শয়তানি হাসি হেসে উঠল। কি পাষাণ সেই হাসির দৃশ্য! এই হাসি দেখলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। আর ওখানে দাঁড়িয়ে থাকল না শুভঙ্কর। দৌড়ে গিয়ে নিজের বাইকে চেপে স্টার্ট দিল, আর তারপর দ্রুত গতিতে বেরিয়ে গেল সেখান থেকে। সেই যে বাইক স্টার্ট করেছিল শুভঙ্কর থামল তার বাড়ির সামনে, এবং যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। বাইক রেখে বাড়িতে ঢুকে দৌড়ে গেল সেই ঘরে, যে ঘরে টেবিলে রাখা ছবিটা ছিল। আর ঘরে ঢুকেই টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে ভাঁজ করা ছবিটা বের করে নিল। তারপর ধীরে ধীরে সেটার ভাঁজ খুলতে লাগলো সে। ছবিটার ভাঁজ খোলার পর সে দেখল ছবিটার ওপরে যেন কেউ একটা লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে গেছে। অথচ সকালে যখন সে ছবিটা দেখেছিল তখন কিন্তু ছবির ওপর এই চিহ্নটা ছিল না। ছবিটা দুমড়ে মুচড়ে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল। তারপর দৌড়ে সে নিজের শোয়ার ঘরে চলে গেল। ধপ করে বিছানায় হতভম্বের মতো বসে পড়ল সে। কয়েক মিনিট একদম স্তম্ভিত হয়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ এইভাবে থাকার পর কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করে দীপাঞ্জনকে ফোন করল। একবার, দুবার, তিনবার, চারবার রিং হওয়ার পরে কলটা কেটে গেল। শুভঙ্কর আরও একবার রিং করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার ফোনটা বেজে উঠল। দীপাঞ্জন কল ব্যাক করেছে। মোবাইলটা হাতে নিয়ে দীপাঞ্জনের কলটা রিসিভ করল শুভঙ্কর। মোবাইলের ওপার থেকে দীপাঞ্জন বলল, হ্যালো, হ্যাঁ ভাই বল, ফোন করেছিলিস? কোনো উত্তর দিল না শুভঙ্কর। তাই দীপাঞ্জন আবারও জিজ্ঞেস করল, কিরে শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যালো। এবার উত্তর দিল শুভঙ্কর। গলা শুনেই মনে হলো সে প্রচণ্ড ভয় ভয় বলছে কথাগুলো। হ্যালো, হ্যালো, হ্যালো দীপ, হ্যালো। আমার আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে রে। হ্যালো। কেন, কি হয়েছে তোর? কিসের ভয় পাচ্ছিস তুই? আমি 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 কিছুই বুঝতে পারছি না রে ভাই। তুই তুই প্লিজ একটু আমার বাড়ি আসবি। আরে বাবা, কি হয়েছে বলবি তো? কিসের ভয় পাচ্ছিস আমাকে বল। আমি জানি না, আমি জানি না আমি। তুই তুই প্লিজ এদিকে আয়, প্লিজ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আসছি। শুভঙ্করের বাড়ি থেকে দীপাঞ্জনের বাড়ি খুব বেশি দূরে নয়। বাইক চালিয়ে এলে 30 মিনিট মতো লাগে। দীপাঞ্জন এলো 45 মিনিট পরে। আর ঘরে ঢুকে সে শুভঙ্করকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, শুভঙ্কর, এই শুভঙ্কর, শুভঙ্কর, এই শুভঙ্কর। শুভঙ্কর নিজের বিছানার এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। দীপাঞ্জনের গলার শব্দ শুনে সে বাইরে বেরিয়ে এলো। আর বাইরে এসে দীপাঞ্জনকে দেখে সে বলল, ভাই ভাই তুই এসেছিস? ভাই আমি না ঠিক বুঝতে পারছি না, জানিস তো।
আমার সাথে এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে আমার সাথে? দীপাঞ্জন শুভঙ্করকে সান্ত্বনা দিতে দিতে বলল, ঠিক আছে, তুই আগে শান্ত হ। এইটুকু বলে পাশের একটা চেয়ারের দিকে আঙুল নির্দেশ করে দীপাঞ্জন। শুভঙ্করকে উদ্দেশ্য করে বলে, এখানে বস। শুভঙ্কর চেয়ারটায় বসার পর দীপাঞ্জন আরেকটা চেয়ার নিয়ে তার সামনে বসল। তারপর বলল, নে এবার বল দেখি, তোর কি হয়েছে? সকাল থেকেই তোকে যেন কেমন জানি একটু অন্যমনস্ক লাগছে। তারপর এখন আবার জরুরি তলব দিলি, আর তুই বলছিলিস কিসের যেন ভয় পাচ্ছিস। কি হয়েছে তোর? শুভঙ্কর তার বন্ধুকে গত 2 দিন ধরে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ব্যাপার খুলে বলল। সবটা শুনে দীপাঞ্জন প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কী সব বলছিস এসব? এমন আবার হয় নাকি? তাছাড়া যদি বাস অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তো তোর শরীরে বিন্দুমাত্র আঘাতের দাগ নেই কেন? উত্তরে শুভঙ্কর বলল, বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর ভাই, আমি একটা বর্ণও ভুল বলছি না, কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, তোর বিশ্বাস হচ্ছে না তো? তোর বিশ্বাস না হলে তুই আমার সাথে চ, আমার সাথে চ, আমি তোকে ছবিটা দেখাচ্ছি। শুভঙ্কর দীপাঞ্জনকে নিয়ে সেই ঘরটায় ঢুকল। শুভঙ্করের স্পষ্ট মনে আছে কাগজটাকে দুমড়ে মুচড়ে ঘরের এক কোণায় ফেলে দিয়েছিল। তবে এখন আর সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভঙ্কর মিনিট খানেক ঘরের মধ্যে তছনছ করে খুঁজল, কিন্তু না, কোথায় সেই ছবি? কোথাও নেই। তাহলে গেল কোথায়? আরও বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন ঘরের মধ্যে কোনো ছবি পাওয়া গেল না, তখন দীপাঞ্জন শুভঙ্করের কাঁধে হাত রেখে সাহস জুগিয়ে বলল, আমার মনে হয় গতকাল রাতে তুই কোনো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস, আর স্বপ্ন দেখার পর থেকেই তুই এসব নিয়েই কল্পনা করছিস, তাই এসব ভুলভাল জিনিস দেখছিস তুই। কিন্তু আমি যদি স্বপ্নই দেখে থাকি তাহলে ওই রাস্তায় দেখা ওই লোকটার সাথে আমার কল্পনা কিভাবে মিলে গেল? হ্যাঁ, ধুর, ওসব মিলে যাওয়াটাও কিছু না রে। তুই স্বপ্নের মধ্যে দেখা ছবিটা নিয়ে ভাবছিলিস, তাই অ্যাক্সিডেন্ট হওয়ার লোকটার মুখে তোর মুখই দেখেছিস। বেশি ভাবনা চিন্তা করলে এমন হয়। যাই হোক, আর জেগে না থেকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আজকে আমিও যাই রে, মা বাড়িতে একা আছে। এইটুকু বলে দীপাঞ্জন বেরিয়ে গেল। দীপাঞ্জনের কথাগুলো মেনে নিতে ইচ্ছা করছিল না শুভঙ্করের, তবে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য সে সেগুলোই মেনে নিল। তাছাড়া আর কোনো উপায়ও নেই। দীপাঞ্জন চলে যাওয়ার পর শুভঙ্কর আবারও একবার সে ঘরে গেল। আরও একবার ছবিটাকে খুঁজে দেখল সে। না, ছবিটা ঘরের মধ্যে কোথাও নেই। তাহলে কি সত্যিই শুভঙ্কর সব স্বপ্নে দেখেছিল? সেটাও কি করে হয়? সব মিথ্যে হতে পারে? রাস্তার পাশে ওই নিচু জায়গায় পড়ে থাকাটা তো আর মিথ্যে হতে পারে না। মাথা গুলিয়ে যাচ্ছিল শুভঙ্করের, আর ভাবতে ইচ্ছে করছে না। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে তার থেকে একটা সিগারেট নিয়ে ছাদে চলে গেল সে। ছাদে গিয়ে দেশলাই জ্বালিয়ে সিগারেটটা ধরিয়ে নিয়ে প্রথমে তাতে একটা লম্বা টান দিল। তারপর ছাদের এক কার্নিশে গিয়ে বাড়ির সামনের রাস্তাটা একবার দেখে নিল। না, সেখানেও কেউ নেই। এতক্ষণ পরে মনের মধ্যে থেকে ভয়টা একটু কমল শুভঙ্করের। গত 2 দিন ধরে তার সাথে যা কিছু ঘটেছে তার সব কিছু ভুল মেনে নিয়ে নিজেকে সান্ত্বনা দিল সে। উত্তর দিক থেকে বয়ে আসা ফুরফুরে ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগল শুভঙ্করের। গরমের সন্ধে এরকম ঠান্ডা হাওয়ায় বসে সিগারেট টানতে খুব ভালো লাগছিল তার। শেষ ঘণ্টাখানেকের মধ্যে শুভঙ্কর 3টে সিগারেট শেষ করেছে। সিগারেটের টান দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে চাঁদ আর তারাদের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিল সে। মন থেকে ওসব ভুলভাল ভাবনা বের করার জন্য এত মন দিয়ে তারা দেখছিল সে। হঠাৎ তার চোখ পড়ল বাড়ির সামনের ওই রাস্তাটার দিকে। রাস্তার ওপাশের ল্যাম্পপোস্টের নিচে ওটা কে?
আলোর উল্টো দিকে থাকায় তার মুখটা দেখা যাচ্ছে না। এইটুকু বোঝা যাচ্ছে যে কেউ ওখানে দাঁড়িয়ে আছে। তবে যেই থাকুক, সে যে শুভঙ্করের দিকে তাকিয়ে আছে সেটা যেন সে অনুভব করতে পারছে। ছাদের বাইরের দিকে মুখ বাড়িয়ে আর একটু ভালো করে দেখার চেষ্টা করল শুভঙ্কর। না, এবারেও তাকে দেখা গেল না। জলজল করা দুটো চোখ ছাড়া অন্য কিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবুও শুভঙ্কর সেদিকে একভাবে তাকিয়েছিল। ধীরে ধীরে লোকটা সামনের দিকে আলোর মধ্যে আসতে লাগলো। লোকটা সামনে এগিয়ে আসার সাথে সাথে শুভঙ্করের বুক কেঁপে উঠল। সেই যার সাথে শুভঙ্করের সেদিন রাতে বাসে দেখা হয়েছিল, সেই লোকটা ধীরে ধীরে আলোর সামনে এসে দাঁড়ালো। তারপর শুভঙ্করের দিকে তাকিয়ে সেই হৃদয়ে বিবর্ণ হাসিটা হাসল। তার হাসিতে কোনো শব্দ নেই, তবুও হাসিটা দেখে ভয় করবে যে কোনো মানুষের। ছাদে দাঁড়িয়ে থেকেই শুভঙ্করের হৃদস্পন্দন বেড়ে গেল। সারা শরীর যেন ধীরে ধীরে গরম হয়ে আসতে লাগলো। আর সেখানে দাঁড়ালো না সে। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তারপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিল সে। বেশ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টাও করল, কিন্তু দু চোখের পাতা কোনোভাবেই এক হতে চায় না। অবশেষে কোনো উপায় না পেয়ে ড্রয়ার থেকে একটা ঘুমের ওষুধ বের করে সেটা খেয়ে নিল শুভঙ্কর। তারপর মিনিট 5 মধ্যেই ঘুমিয়ে পড়ল সে। শুভঙ্করের ঘুম যখন ভাঙল, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘুম ভাঙতেই শুভঙ্কর অনুভব করল যে সে বিছানায় শুয়ে নেই, বসে আছে একটা চেয়ারের ওপর। অন্ধকারে চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, তবে অন্ধকারটা একটু চোখ সয়ে যাওয়া মাত্রই শুভঙ্কর জায়গাটাকে চিনতে পারল। এটা তারই ঘর। তবে এটা শোয়ার ঘর নয়, এটা সেই ঘরটা যেটাতে আগের দিন রাতেও সে বসেছিল। আজকে রাতেও ঘুম ভাঙার পর নিজেকে এখানে পেয়ে বেশ অবাক হলো সে। ঠিক তখনই তার খেয়াল হলো সে হাতে কিছু একটা ধরে আছে। সেদিকে তাকাতেই সে বুঝল তার হাতে একটা পেন্সিল। হঠাৎ কি মনে হতে শুভঙ্কর টেবিলের ওপর হাত রাখতে লাগল। টেবিলের ওপর হাত দিতেই একটা কাগজ তার হাতে ঠেকল। এক মুহূর্তের মধ্যেই বুঝে ফেলে সে ব্যাপারটা। বোঝার সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দৌড়ে গিয়ে ঘরের লাইটটা জ্বালিয়ে দিল সে। তারপর দ্রুত গতিতে টেবিলের সামনে ফিরে এসে টেবিলের ওপর রাখা কাগজটা হাতে উঠিয়ে নিল সে। শুভঙ্করের ডান হাতে পেন্সিলটা এখনো ধরা। বাঁ হাত দিয়ে কাগজটা তুলে নিয়ে সে দেখল এটা আর একটা মানুষের ছবি, হাতে আঁকা হয়েছে। টেবিলের উপর রাখা তুলি, রং আর শুভঙ্করের হাতে পেন্সিল, এই দুটো জিনিস দেখে মনে হচ্ছে ছবিটা শুভঙ্কর নিজেই এঁকেছে। তাছাড়া শুভঙ্করের আঙুলের মাথায় লেগে থাকা ওই রংটাও তো তাই প্রমাণ করছে। ছবিটা আরেকবার ভালো করে দেখল শুভঙ্কর। এত সুন্দর ছবি সে আঁকল কি করে, আর কখনই বা আঁকল? নানা রকম ভাবনা চিন্তা মাথার মধ্যে থাকায় একটা বিষয় এতক্ষণ খেয়াল করেনি শুভঙ্কর। এই ছবির মানুষটাকে সে চেনে। এর নাম সম্ভবত সমরেশ। সমরেশ শুভঙ্করের কলেজ জীবনের সহপাঠী। দুজনের সাবজেক্ট আলাদা হওয়ায় সমরেশের সঙ্গে শুভঙ্করের সেভাবে বন্ধুত্ব না থাকলেও মুখ চেনা ছিল। হ্যাঁ, এবার চিনতে কোনো ভুল হয়নি তার। কিন্তু সমরেশের ছবি কেন আঁকল শুভঙ্কর? কি রহস্য আছে এর পেছনে? কলেজের কথা মনে হতেই আরেকটা বিষয় মনে পড়ে গেল তার। গতকাল যার ছবি এই টেবিলের ওপর পড়েছিল, অর্থাৎ আজ যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তাকেও সে কলেজে দেখেছিল। মনে পড়ে গেল শুভঙ্করের। এসব ভাবতে ভাবতে টেবিলের ওপর আরেকটা জিনিস এতক্ষণ লক্ষ্য করেনি শুভঙ্কর, কিন্তু এবার চোখে পড়া মাত্রই শুভঙ্করের শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা কাপড়ের ব্যাগ। এটা সেই ব্যাগটা যেটা বাসের ওই লোকটার কাঁধে ছিল। শুভঙ্কর বুঝে উঠতে পারল না কেন হচ্ছে তার সাথে এসব,
কিসের ইঙ্গিত এগুলো? তাহলে কি সমরেশের জীবনেও কোনো না কোনো বিপদ অপেক্ষা করছে? তাহলে এই মুহূর্তে কি করা উচিত শুভঙ্করের? সমরেশকে কি একটা ফোন করবে সে? কিন্তু কলেজ শেষ হওয়ার পরে তো তার সাথে আর কোনো যোগাযোগই নেই শুভঙ্করের। অবশ্য বছর 7 আগে যখন ওরা কলেজে পড়তো তখনের সময়ে সমরেশের একটা ফোন নাম্বার বোধহয় ছিল শুভঙ্করের কাছে। আর এটা মনে পড়তেই শুভঙ্কর দৌড়ে গেল তার ঘরে। দেওয়ালের তাকে পুরনো খাতা বই রাখা ছিল, তার মধ্যেই একটা পুরনো ডায়েরি খুঁজতে লাগলো শুভঙ্কর। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর ডায়েরিটা পেয়ে গেল সে। ডায়েরির ওপরের জমে থাকা ধুলো ঝেড়ে ফেলে ডায়েরিটা তাড়াতাড়ি খুলল সে। তারপর দ্রুত ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে নাম্বার খুঁজতে লাগলো। মিনিট 2 খোঁজার পর নাম্বারটা খুঁজে পেল সে। সাথে সাথে নিজের মোবাইলে নাম্বারটা ডায়াল করল। তবে নাম্বারটা ডায়াল করার সাথে সাথে ওপার থেকে ভেসে এলো, আপনি যে নাম্বারে যোগাযোগ করতে চাইছেন তার কোনো অস্তিত্ব নেই। দয়া করে নাম্বারটি চেক করে আবার ডায়াল করুন। মোবাইলে ডায়াল করা নাম্বারের সঙ্গে ডায়েরির নাম্বারটা আরেকবার মিলিয়ে নিল শুভঙ্কর। না, কোনো ভুল নেই, সঠিক নাম্বার ডায়াল করেছে সে। তবুও আরও একবার নাম্বারটা মিলিয়ে নিয়ে আরেকবার কল করল শুভঙ্কর। তবে এবারেও ফোনের অপর প্রান্ত থেকে একই রকম কথা ভেসে এলো। রাতটা কোনো রকমে কেটে গেল। সকাল হতেই শুভঙ্কর দীপাঞ্জনকে ফোন করল। হ্যালো হ্যালো দীপাঞ্জন, তুই আমার সাথে একটু দেখা করতে পারবি? হ্যাঁ, এই এই একটু আমার বাড়ি আয় না, তাড়াতাড়ি, খুব দরকার রে। দীপাঞ্জন তখনও ঘুমিয়েছিল। ঘুম জড়ানো গলায় সে শুভঙ্করকে জিজ্ঞেস করল, কেন, কি হলো তোর আবার? তুই আয় না, তারপর বলছি, তাড়াতাড়ি আসবি প্লিজ। ঠিক আছে, রাখ, আসছি। ঘণ্টা 1.5 পরে দীপাঞ্জন এসে উপস্থিত হলো শুভঙ্করের বাড়িতে। দরজায় কলিং বেলের শব্দ শুনে শুভঙ্কর দৌড়ে গেল দরজা খুলতে। শুভঙ্কর দরজা খুলে দিতে দীপাঞ্জন তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে তোর? ব্যস্ত হয়ে ডেকে পাঠালি যে? শুভঙ্কর মুখে কোনো উত্তর দিল না। তার বদলে নিজের বুক পকেটে ভাঁজ করে রাখা সেই ছবিটা দীপাঞ্জনের হাতে দিল। তারপর বলল, এই দেখ, তুই কাল বিশ্বাস করছিলি না? হ্যাঁ, এই দেখ। দীপাঞ্জন ছবিটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড ধরে দেখল সেটা। তারপর একবার শুভঙ্করের হাতে লেগে থাকা রঙের দিকে তাকিয়ে বলল, এই ছবিটা তুই এঁকেছিস? সামান্য একটা, হ্যাঁ সামান্য একটা, যে ছেলে চতুর্ভুজ আঁকতে গিয়ে রম্বাস বানিয়ে ফেলে, সেই ছেলে এই ছবি কি করে আঁকবে? হ্যাঁ, কিন্তু তোর হাতে ওই লেগে থাকা রং। হ্যাঁ সেটাই তো, আমি না কিছু বুঝতে পারছি না, জানিস তো। কাল রাতেও আমার ওই যখন ঘুম ভেঙেছে, তখন আমি ওই আগের দিনের মতোই নিজেকে ওই চেয়ারে বসা অবস্থায় পেয়েছি। ঘুম ভাঙার পর আমি দেখলাম আমার হাতে রং লেগে আছে, সামনে টেবিলে ওই ছবিটা পড়ে আছে, আর তাছাড়া আমার হাতে একটা পেন্সিলও ছিল। শুভঙ্করের কথা শেষ হওয়ার পর দীপাঞ্জন আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল সেই ছবিটার দিকে। তারপর ছবির দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বলল, তুই আগের দিন যখন বলেছিলিস তখন আমার বিশ্বাস হয়নি, তবে তো এখন মনে হচ্ছে কিছু একটা গড়বড় অবশ্যই আছে। আচ্ছা, কেউ কি তোর সাথে মজা করছে না তো? অথবা তোকে কেউ ভয় দেখাচ্ছে না তো? মজা মজা আরে আরে কে মজা করবে? হ্যাঁ, এই বিষয় নিয়ে কে মজা করবে? আরে আমাকে অযথা ভয় দেখাবেই বা কেন সে? তোর কোনো পুরনো বন্ধু অথবা এমন কেউ যার সাথে তোর ঝামেলা আছে বা ছিল? আমার কোনো পুরনো বন্ধুর সঙ্গে যে আমার তেমন কোনো যোগাযোগ নেই সেটা তুই জানিস। তাছাড়া আমার সঙ্গে যদি কারো ঝামেলা হতো তাহলে সবার আগে তুই জানতে পারতিস। সেটাও ঠিক বলেছিস। এইটুকু বলে দীপাঞ্জন চুপ করে গেল। নিজের মনে যেন কি সব ভাবতে লাগল। শুভঙ্করও প্রথমে কয়েক সেকেন্ড নিরুত্তর রইল। তারপর বলল, আমার একটা জিনিস নিয়ে খুব ভয় হচ্ছে। আমার বারবার মনে হচ্ছে এটা যার ছবি তারও যদি কোনো বিপদ হয়। আচ্ছা, একটা কথা বলতো, ছবির এই ব্যক্তিটাকে তুই চিনিস? হ্যাঁ, আমরা
কলেজে একসঙ্গে পড়তাম। সেভাবে খুব ভালো মেলামেশা আমাদের মধ্যে ছিল না, তবে ওই টুকটাক পরিচয় ছিল। তাহলে তো তার একবার খোঁজ নিয়ে দেখলেই হয়, তাহলে তো বোঝা যাবে যে বিপদ হচ্ছে কি হচ্ছে না। আমি সেটা করার চেষ্টা করিনি ভাবছিস? হ্যাঁ, কিন্তু ওই যে বললাম না, সমরেশের সঙ্গে আমার তেমন একটা পরিচয় ছিল না কখনো। অবশ্য ওর একটা কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে ছিল, তবে সেটার এখন আর কোনো অস্তিত্ব নেই। শুভঙ্করের কথা শেষ হওয়ার পর ওরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। অবশেষে নীরবতা ভাঙল দীপাঞ্জন। তাহলে কি করা যায় বলতো? আচ্ছা, পুলিশে একটা খবর দেবো। শুভঙ্করের কথা শেষ হতে না হতেই দীপাঞ্জন তাড়াহুড়ো করে বলল, খবরদার শুভঙ্কর, পুলিশকে জানাস না। যদি ভগবান না করুক ইতিমধ্যে তোর বন্ধু সমরেশের কিছু হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তুই ফেঁসে যাবি। পুলিশ কিন্তু সবার আগে তোকেই সন্দেহ করবে। তোর কাছে ওরা সমরেশের ছবি পাবে। হ্যাঁ, ঠিক বলেছিস, এটা তো ভেবে দেখিনি। তাহলে কি করি বলতো? আমার এখনো মনে হচ্ছে জানিস তো, তোর সাথে কেউ মজা করছে। আজকের দিনটা দেখ কি হয়, তারপর না হয় কিছু করা যাবে। তুই বলছিস ঠিকই, কেউ আমার সাথে মজা করছে, কিন্তু আমার তা মনে হচ্ছে না। আমার মনে হয় আমরা যদি একবার সমরেশের খোঁজ নিয়ে দেখতাম, তাহলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, সেটা করাই যেতে পারে। চল চল তাহলে একবার চেষ্টা করে দেখি। সেই কথা মতো সমরেশের খোঁজে বাইক নিয়ে বেরিয়ে পড়ল ওরা দুজন। তবে তার ঠিকানা ওরা জানে না। কলেজ জীবনের চেনাশোনা যাও দু একজন ছিল, তাদের কাছেও খোঁজ নিয়ে কিছু পাওয়া গেল না। তারা কেউই সমরেশের ঠিকানা জানে না। প্রায় দুপুর অবধি খোঁজাখুঁজি করার পরেও ওরা সমরেশের কোনো খোঁজ পেল না। অবশেষে হতাশ হয়ে ওরা বাড়ি ফিরে এলো। শুভঙ্করকে তার বাড়িতে এগিয়ে দিয়ে দীপাঞ্জনও তার বাড়ি ফিরে গেল। দীপাঞ্জন চলে যাওয়ার পর সারা দিনটা শুভঙ্করের খুব চিন্তায় কাটল। বারবার তার মনে হতে লাগলো এই বুঝি একটা ঘটনা ঘটবে। তবে সারাদিন কেটে যাওয়ার পরেও অদ্ভুত কোনো ঘটনা চোখে পড়ল না শুভঙ্করের। সেদিন রাতেও আর কিছু ঘটল না। পরদিন সকালে শুভঙ্করের ঘুম নিজের বিছানাতেই ভাঙল। আজকে সে আর নিজেকে পাশের ওই টেবিল চেয়ারের ঘরে পায়নি। তবুও ঘুম ভাঙতেই সে একবার দৌড়ে গেল পাশের ঘরে। না, আজকে সেখানেও কোনো ছবি রাখা নেই। এটা দেখে শুভঙ্কর যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মাথা থেকে যেন একটা বড় চিন্তা দূর হয়ে গেল। এবার তার সত্যিই মনে হতে লাগলো যে দীপাঞ্জনের কথাটা ঠিক। কেউ বোধহয় সত্যিই তার সাথে মজা করছিল। প্রায় 2 দিন ওর মাথায় এত চিন্তা ছিল যে এই 2 দিনও ঠিক করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেনি। প্রতিদিন সকালবেলায় ওর চা বানিয়ে খাওয়ার অভ্যেস ছিল, সেটাও হয়নি শেষ কয়েকটা দিনে। তাই ও ঠিক করলো আজ সে প্রথমে চা বানাবে, তারপর তার চিরাচরিত অভ্যেস মতো পেপার পড়তে পড়তে চা খাবে। সেই ভাবনা মতোই চা বানিয়ে 1 কাপ চা নিয়ে বারান্দায় একটা চেয়ারের ওপর বসে আজকে সদ্য দিয়ে যাওয়া খবরের কাগজটা হাতে তুলে নিল। তারপর চায়ে একটা চুমুক দিয়ে খবরের কাগজের দিকে মনোনিবেশ করল। চা খেতে খেতে একের পর এক নানা রকম খবর পড়তে লাগলো। আর পড়া শেষে এক এক করে কাগজের পাতা উল্টাতে লাগলো। এমন সময় হঠাৎ একটা খবরের কাগজের হেডলাইনের দিকে চোখ পড়ল শুভঙ্করের। দিল্লিতে আকস্মিক মৃত্যু এক যুবকের। হেডলাইনটা দেখার পর খবরটা খুব পড়তে ইচ্ছে করল তার। কাগজে লেখা ছিল, নয়াদিল্লিতে অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে এক যুবকের। কোনো ঝড় বা দুর্যোগ না থাকা সত্ত্বেও রাস্তার পাশের একটা গাছ ভেঙে পড়েছে যুবকের ওপর। প্রত্যক্ষদর্শীদের মতে গাছটা এত বড় এবং মোটা যে প্রবল ঝড় হলেও এই গাছ ভেঙে পড়া কঠিন। সেখানে বড় ঝড় বা অন্য কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ঠিক কী কারণে যে গাছটা ভেঙে পড়ল তার কোনো সঠিক কারণ পাওয়া যায়নি। মৃত ব্যক্তির নাম সমরেশ গুহ, কলকাতার ছেলে, কর্মসূত্রে দিল্লিতে থাকত। প্রত্যক্ষদর্শীরা বলছে গতকাল বিকেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সমরেশ। হঠাৎই এক বিশাল গাছ ভেঙে পড়ে তার শরীরের ওপর, আর সেখানেই মৃত্যু হয় তার। খবরটা পড়া শেষ হতেই শুভঙ্করের বুকটা কেঁপে উঠল। তার হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল।
থরথরিয়ে কাঁপতে লাগলো তার সম্পূর্ণ শরীরটা। শুভঙ্করের হাতের কাপটা সশব্দে মেঝেতে পড়ে ভেঙে গেল। ঠিক সেই সময় দীপাঞ্জন এসে উপস্থিত হলো শুভঙ্করের বাড়িতে। সদর দরজা খোলাই ছিল, তাই সোজাসুজি বাড়ি ঢুকে এসে শুভঙ্করকে এই অবস্থায় দেখে দৌড়ে তার কাছে এলো। তারপর শুভঙ্করের হাত ধরে বলতে লাগলো, কি রে, কি হয়েছে ভাই তোর? হ্যাঁ, এমন করছিস কেন? দীপাঞ্জনের কথার আর কোনো উত্তর দিল না শুভঙ্কর। দীপাঞ্জন আবারও তাকে জিজ্ঞেস করল, আরে বলবি তো কি হয়েছে? আবারও কি কারোর ছবি পাওয়া গেছে তোর টেবিলে? হ্যাঁ। এবারেও শুভঙ্কর দীপাঞ্জনের প্রশ্নের কোনো উত্তর দিল না। তার বদলে টেবিলের সামনে পড়ে থাকা খবরের কাগজটা তুলে দীপাঞ্জনের হাতে দিল সে। হেডলাইনটা দীপাঞ্জনের চোখও এড়াল না। সম্পূর্ণ খবরটা সে পড়ল। খবরটা পুরো পড়ার পর দীপাঞ্জনের মুখ থেকেও আর কোনো কথা বেরোল না। চুপ করে শুভঙ্করের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নীরবতা ভাঙল শুভঙ্কর নিজেই। এবার কি করব ভাই? হ্যাঁ, আমিও তো বুঝে উঠতে পারছি না আমাদের কি করা উচিত। যদি পুলিশের কাছে যাই তাহলে পুলিশ আগে তোকে সন্দেহ করবে। সেটা তো তোকে আমি আগেই বলেছি। মনে হচ্ছে কেউ এদেরকে খুন করে তোকে ফাঁসাতে চাইছে। আর আমরা যদি পুলিশের কাছে যাই তাহলে সে তার প্ল্যানে সাকসেস হয়ে যাবে। তাহলে কি করব আমি এখন? হ্যাঁ, চিন্তা করিস না, আজ আমি তোর বাড়িতে থাকবো। দেখি মাঝরাতে কে আসে তোর বাড়িতে, কে এসে তোর ঘরের টেবিলের ওপর এক একদিন এক একটা ছবি রেখে যায়, আর তুইও বা ওই ঘরে যাস কি করে। সব রহস্যের সমাধান আজই করব। দীপাঞ্জনের কথা শুনে শুভঙ্কর বেশ খুশি হল। সে বলল, তুই সত্যি বলছিস? হ্যাঁ, তুই আমার সাথেই থাকবি? তুই সত্যি থাকবি এখানে? আমিও তোকে এখানে থাকার কথাটাই বলতে যাচ্ছিলাম। তুই থাকলে আমি একটু সাহস পাবো। সারাদিন ওরা দুজন শুভঙ্করের বাড়িতেই কাটিয়ে দিল। সন্ধ্যার পর অনেকক্ষণ ওরা ছাদে বসে সিগারেট খেতে খেতে গল্প করল। এমন আড্ডা মারাটা অনেকদিন হয়নি ওদের। অবশ্যই আড্ডাটা মানসিক দিক থেকেও বেশ উপকার করল ওদের। মাথার মধ্যে ঘুরতে থাকা সমস্ত চিন্তা ভাবনাগুলো তখন ভুলে গিয়েছিল ওরা। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর দীপাঞ্জন শুভঙ্করকে বলল, তুই ঘুমিয়ে পড়, আমি জেগে আছি। কিন্তু আমি ঘুমাবো, তুই জেগে থাকবি, এটা কি ভালো দেখাবে? আমার মন বলছে তুই না ঘুমোলে কোনো ঘটনাই ঘটবে না, আর কোনো রহস্যের সমাধানও হবে না। তাই তোর ঘুমানোটা জরুরি। তুই ঘুমো। আর তুই? আমি আলমারির পেছনে লুকিয়ে থাকবো। যা তুই গিয়ে শুয়ে পড়। আর কথা বাড়াল না শুভঙ্কর। দীপাঞ্জনের কথা মতো সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর দীপাঞ্জন লুকিয়ে পড়ল আলমারির আড়ালে। প্রথম দিকে বিছানায় শুয়ে ঘুম আসছিল না শুভঙ্করের। প্রায় ঘণ্টাখানেক সে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেছে, তারপরেও ঘুম আসেনি। মাঝে মাঝে সে দীপাঞ্জনের দিকে তাকিয়ে দেখারও চেষ্টা করেছে, তবে এমনভাবে সে লুকিয়েছে যে তাকে এখান থেকে দেখা যাচ্ছে না। শুভঙ্কর শুয়ে শুয়ে ভাবছে যে কি হতে চলেছে একটু পরে। সত্যিই কি কিছু ঘটবে? রহস্যের সমাধান কি হবে? ভয়ঙ্কর কিছু ঘটবে না তো? এবার কার বিপদ হতে চলেছে? এই সব ভাবনাগুলো শুভঙ্করকে ঘুমোতে দিচ্ছিল না। শুভঙ্কর তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত তখন 12টা বাজে। উত্তরের জানলাটা খোলা ছিল। বাইরের পরিবেশটা এতক্ষণ শান্ত ছিল, কিন্তু হঠাৎ একটা হিমশীতল বাতাস জানলা দিয়ে ঘরে প্রবেশ করল, আর সেটা শুভঙ্করের শরীরে লাগার সাথে সাথে তার কেমন যেন ঝিম ধরে এলো। এতক্ষণ অনেক চেষ্টা করেও যে দু চোখের পাতা এক করতে পারছিল না, এই বাতাস গায়ে লাগার সাথে সাথে তার চোখ দুটো যেন বন্ধ হয়ে আসতে লাগলো। আর জেগে থাকতে পারল না সে। চোখের সামনে সব অন্ধকার দেখতে লাগলো। তারপর আর কিছু মনে নেই তার। যখন আবার ঘুম ভাঙল, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পিঠের নিচে নরম বিছানার বদলে সে একটা শক্ত কিছু অনুভব করল, আর সে এটাও অনুভব করল যে সে এখন আর বিছানায় শুয়ে নেই। সে বসে আছে একটা চেয়ারের ওপর। তার আর বুঝতে বাকি রইল না যে কি ঘটেছে তার সাথে।
সে আবার এসে বসেছে চেয়ারে। নিশ্চয়ই এতক্ষণে একটা ছবিও এঁকে ফেলেছে সে, আর সেটা নিশ্চয়ই পড়ে আছে টেবিলের ওপর। শুভঙ্কর দ্রুত গতিতে চেয়ারের ওপর থেকে উঠল, তারপর দৌড়ে গিয়ে ঘরের লাইটটা জ্বালালো। তারপর টেবিলের দিকে এগোতে যাবে, এমন সময় দীপাঞ্জনের কথা মনে পড়ে গেল। দীপাঞ্জন বলেছিল সে জেগে থাকবে, রহস্যের উদ্ঘাটন করবে, কিন্তু সে কোথায়? কথাটা মনে পড়তেই শুভঙ্কর ওই ঘর থেকে নিজের শোয়ার ঘরে চলে গেল। ঘরে গিয়ে সে দেখল কাউকে দেখা যাচ্ছে না। দীপাঞ্জনকে দেখতে না পেয়ে শুভঙ্কর নাম ধরে ডাকতে লাগলো তার। দীপাঞ্জন, এই দীপাঞ্জন, দীপাঞ্জন, তুই কোথায়? আমার কথা শুনতে পাচ্ছিস? দীপাঞ্জনের তরফ থেকে কোনো উত্তর পেল না শুভঙ্কর। শুভঙ্কর আরও একবার ডাকল, দীপাঞ্জন, এই দীপাঞ্জন। এবারেও দীপাঞ্জন কোনো রকম সাড়া শব্দ করল না। শুভঙ্করের হঠাৎ মনে পড়ে গেল যে দীপাঞ্জন বলেছিল সে আলমারির পেছনে লুকিয়ে থাকবে। আর কথাটা মনে পড়ার পর শুভঙ্কর গুটি গুটি পায়ে আলমারির দিকে এগিয়ে গেল। আলমারির কাছে গিয়ে শুভঙ্কর দেখতে পেল দীপাঞ্জন আলমারির ঠিক পেছনে উপুড় হয়ে পড়ে আছে। শুভঙ্কর ভাবল সে বোধহয় ঘুমিয়ে পড়েছে। ব্যস্ত হয়ে আবার ডাকলো তাকে, দীপাঞ্জন, এই এই দীপাঞ্জন, আরে ওঠ ওঠ ভাই, ওই দেখ আজকেও আবার টেবিলের ওপর একটা ছবি পাওয়া গেছে। আরে আমিও ঘুম ভাঙতেই দেখলাম আমি চেয়ারে বসে আছি। এবারেও দীপাঞ্জন কোনো সাড়া দিল না। শুভঙ্কর এবার দীপাঞ্জনের পিঠে হাত দিয়ে তাকে একটা ধাক্কা দিল, তারপর আবারও তার নাম ধরে ডাকল, দীপান। কথাটা শেষ করতে পারল না শুভঙ্কর, কারণ দীপাঞ্জনের পিঠে হাত দিতেই শুভঙ্করের মনে হলো যেন বরফে হাত দিল। তার সমস্ত শরীর ঠান্ডা। শুভঙ্করের আবারও বুকটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে সে দীপাঞ্জনকে সোজা করে শোয়ালো, আর দীপাঞ্জনের শরীর সোজা হতেই তার মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠল শুভঙ্কর। দীপাঞ্জনের ঘাটটা একদিকে বেঁকে গেছে, দেখে মনে হচ্ছে কেউ যেন ঘাটটা ধরে ঘুরিয়ে দিয়েছে। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে বাইরে, জিভের বেশ খানিকটা অংশ বাইরে বেরিয়ে এসেছে। এমন দৃশ্য দেখলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যাবে। দীপাঞ্জনকে এমন অবস্থায় দেখে শুভঙ্করের চোখ ফেটে জল এলো। কাঁদো কাঁদো স্বরে শুভঙ্কর দীপাঞ্জনের নাম ধরে ডাকল, দীপাঞ্জন, দীপাঞ্জন, দীপাঞ্জন ভাই, ওঠ ভাই, প্লিজ প্লিজ ওঠ, প্লিজ ওঠ দীপাঞ্জন, প্লিজ প্লিজ দীপাঞ্জন, এই এই। দীপাঞ্জন যে আর কখনো সাড়া শব্দ দেবে না সেটা বুঝতে বাকি রইল না শুভঙ্করের। তার বরফের মতো ঠান্ডা দেহ, ঠিকরে বেরিয়ে থাকা চোখ দেখে হাউমাউ করে কেঁদে উঠল শুভঙ্কর। তাকে সাহায্য করতে এসেই দীপাঞ্জনের এই পরিণতি হয়েছে, তাই নিজেকে সে কখনো ক্ষমা করতে পারবে না। মনের দুঃখে এইসবই ভাবছিল শুভঙ্কর। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটা ভয়ঙ্কর বিভৎস হাসি ভেসে এলো। এই হাসি যে কোনো মানুষের হতে পারে সেটা বিশ্বাস হলো না শুভঙ্করের। ভয়ে ভয়ে সেদিকে চোখ তুলে তাকালো সে, আর সেদিকে তাকাতেই সে দেখল ঘরের কোণায় বসে আছে সেই লোকটা যার সাথে শুভঙ্করের সেদিন বাসে দেখা হয়েছিল। চেয়ারে বসে থাকা লোকটা এক দৃষ্টে শুভঙ্করের দিকে তাকিয়ে আছে। তার হাতে ধরা আছে একটা কাগজ। লোকটা এতক্ষণ শুভঙ্করের দিকে তাকিয়েছিল। এবার সে হাতের কাগজটা তুলে শুভঙ্করকে বলল, এই কাগজে কার ছবি আঁকা হয়েছে সেটা দেখতে মন চাইছে না? শুভঙ্কর এতক্ষণ কাগজটার দিকে লক্ষ্য করেনি। এবার সে কাগজটা দেখল। সাথে সাথে তার মনে পড়ে গেল সে কাগজে আঁকা ছবিটা না দেখেই ঘর থেকে বেরিয়ে এসেছিল। শুভঙ্কর কোনো উত্তর দিল না, তবে চেয়ারে বসে থাকা লোকটা বলল, দেখো, আশা করি ছবিটা দেখে তুমি খুশি হবে। এইটুকু বলে সেই লোকটা ধীরে ধীরে কাগজটা উল্টো করে ছবিটা দেখালো, আর ছবিটা দেখার সাথে সাথে শুভঙ্করের মুখ থেকে একটা অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো। সে আমতা আমতা করে বলল, আমার ছবি? হ্যাঁ, আমার আমার ছবি কেন এঁকেছো? হ্যাঁ, বাকি দুজনকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়েছি, শুধু তুমিই বাকি ছিলে, তাই তোমার ছবিটাই আঁকলাম।
মানে মানে হ্যাঁ, এসব কি বলছো তুমি? মানেটা তো খুব সহজ শুভঙ্কর দা। বাকি দুজনকে যেমন ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছি, ঠিক তেমনই এখন তোমার পালা। শুভঙ্কর এবার খুব ভয় পেয়ে গেল। ভয় ভয় লোকটাকে প্রশ্ন করল সে, কে তুমি? হ্যাঁ, কে? কেন তুমি আমার সাথে এরকম করছো? হ্যাঁ, কি ক্ষতি করেছি আমি তোমার? আর দীপাঞ্জনকে মারলে কেন? আমি কে আর কেন তোমাকে মারতে চাইছি সেটা পরে বলছি। তবে তুমি আমার অনেক বড় ক্ষতি করেছো শুভঙ্কর দা। অন্যায় করেছো তুমি আমার সাথে, আর সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তবে হ্যাঁ, তোমার বন্ধু দীপাঞ্জনকে আমি মারতে চাইনি। তবে কি করব বলো, সে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তাই বাধ্য হয়ে তাকেও মারতে হলো। এইটুকু বলে লোকটা থামল। তারপর কয়েক সেকেন্ড নীরব থেকে আবার বলতে শুরু করলো, তুমি এক্ষুনি জানতে চাইলে না যে আমি কে? তোমাকে একটা গল্প বলি। আশা করি গল্প শোনার পর আমাকে চিনতে তোমার আর অসুবিধে হবে না। একদিন একটা সহজ সরল সিধা সাদা ছেলে একটা নামকরা কলেজে ভর্তি হলো। বোকা বোকা ছেলেটাকে প্রথম দিন দেখবার পরেই কলেজের সিনিয়ররা ভাবলো যে তারা একটা মুরগি পেয়েছে। বোকা ছেলেটার ওপর শুরু হলো ইচ্ছে মতো অত্যাচার। র্যাগিং এর নামে কখনো তাকে থাপ্পড় মারা, কখনো জোর করে মদ আর সিগারেট খাওয়ানো, কখনো ইচ্ছে করে মারধর করা, আবার কখনো তাকে দিয়ে নিজেদের সব কাজ করিয়ে নেওয়া। তবুও বোকা ছেলেটা সব মেনে নিয়ে পড়াশোনা করবার জন্য কলেজে পড়ছিল। কিন্তু সেদিন সব সীমানা ছাড়িয়ে গেল যেদিন ছেলেটাকে প্রায় 200 লোকের সামনে উলঙ্গ করে কান ধরে উঠবোস করানো হলো। ছেলেটা লজ্জায় মরে যাচ্ছিল, আর তাকে দেখে সবাই হাসছিল, হাততালি দিচ্ছিল, মজা নিচ্ছিল। অবশেষে ছেলেটা আর সহ্য করতে পারল না। রাতের অন্ধকারে উলঙ্গ অবস্থাতেই দৌড়ে পালিয়ে গেল কলেজ থেকে। আর কোনোদিনও ফিরল না সে। তারপর দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দিল সে। তার মৃতদেহ আর খুঁজে পাওয়া গেল না, ফলে দোষীদেরও কোনো শাস্তি হলো না। খুব ভালো ছবি আঁকতো জানো তো। সবাই বলতো ছেলেটা নাকি একদিন বড় চিত্রশিল্পী হবে। কিন্তু কিছু তথাকথিত সিনিয়রদের অত্যাচারের কারণে সে ছেলেটা তার মা বাবাকে ফেলে হারিয়ে গেল। তোমাদের জন্য একটা সরল সিধে ছেলেকে মৃত্যুর রাস্তা বেছে নিতে হয়েছিল। আইন তোমাদের শাস্তি দিতে পারেনি, তবে আমার অতৃপ্ত প্রেতাত্মা তোমাদের ছেড়ে দেবে না। কি শুভঙ্কর দা, মনে পড়ছে কিছু? শুভঙ্কর এতক্ষণ চুপ করে সব শুনছিল। চেয়ারে বসা লোকটার কথা শেষ হওয়ার পর শুভঙ্করের মুখ থেকে তার নিজের অজান্তেই একটা নাম বেরিয়ে এলো, রথিন। যাক, মনে পড়েছে তাহলে। তোমার মনে পড়ে শুভঙ্কর দা, সেদিন আমি কতবার তোমার হাত পা ধরে বলেছিলাম যে আমাকে ছেড়ে দাও, কিন্তু সেদিন একটুও দয়া হয়নি তোমার আমার ওপর। তুমি আর সমরেশদা আমাকে বাধ্য করেছিলে উলঙ্গ হয়ে কান ধরে উঠবোস করতে। মনে পড়ছে কিভাবে অত্যাচার করেছিলে তোমরা সেদিন আমাকে? সেদিন আমার উপর অত্যাচার করা সবাইকে মরতে হবে। আজ সুযোগ এসেছে তার প্রতিশোধ নেওয়ার। আজকে তোমার পালা শুভঙ্কর দা। এবার হাউমাউ করে কেঁদে উঠল শুভঙ্কর, আর মুখে বলতে লাগলো, রথিন ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। তুই বিশ্বাস কর, সেদিনকার পর থেকে আমি অনেক রাত ঘুমাতে পারিনি। নিজেকে দোষী মনে হয়েছে। তোমাদের জন্য আমার মা বাবাকেও আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল। তোমাদের ক্ষমা করা সম্ভব নয়। শুভঙ্কর আরেকবার তাকালো রথিনের চোখের দিকে। সে দেখল রথিনের দৃষ্টি ভীষণ রকম হিংস্র। এক্ষুনি যেন সে শুভঙ্করকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। শুভঙ্কর আর কোনো পথ দেখল না। মনে মনে ভাবল এখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই তার। আর চোখে একবার এদিক ওদিক দেখে নিয়ে দ্রুত গতিতে উঠে দাঁড়িয়ে দৌড় লাগালো সে
এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল আর তারপর বাড়ির সামনের রাস্তা ধরে প্রাণপণে দৌড়তে লাগলো। এক টানা যতক্ষণ সম্ভব দৌড়ে অবশেষে ক্লান্ত হয়ে যাওয়ার পর একটা জায়গায় দাঁড়ালো শুভঙ্কর। এতক্ষণ নিশ্চয়ই রথিনের থেকে সে অনেক দূরে চলে এসেছে, আর সেটা ভেবে সে একবার পেছন ঘুরে তাকালো। তবে পেছন ঘুরে তাকাতেই সে দেখল তার ঠিক পেছনে রথিন দাঁড়িয়ে আছে। শুভঙ্করের চোখে চোখ পড়তে সে হেসে বলে উঠল, পালাচ্ছ শুভঙ্কর দা? পালাও পালাও। শুভঙ্কর আর দাঁড়াতে পারল না, আবারও দৌড়তে শুরু করলো সে। অন্ধকার রাস্তায় দৌড়ে কোথায় যাচ্ছে তা সে নিজেও জানে না, শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে চলেছে সে। কোনোভাবে প্রাণটা বাঁচিয়ে নিলে আবারও সঠিক রাস্তায় ফিরে আসা যাবে। এইভাবে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলো সে। দৌড়ানোর পর বড় লোহার গেটের সামনে উপস্থিত হলো। অন্ধকারে গেটটা দেখা যায় না, তবে গেটটা খুলে গেল সেটা অনুভব করতে পারল শুভঙ্কর। সে কোথায় এসেছে, কিসের গেট, এত সব ভাবার সময় এখন নেই। বিন্দুমাত্র কিছু না ভেবে গেটের মধ্যে দিয়ে ঢুকে গেল সে। গেটের ভেতরে ঢুকে কিছুটা সামনের দিকে দৌড়ে যাওয়ার পর একটা জায়গায় গিয়ে থামল শুভঙ্কর। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সেই চেনা গলার শব্দ। হাঁপিয়ে গেছো বুঝি? কথাটা শোনা মাত্রই চমকে উঠল শুভঙ্কর। সে ভেবেছিল রথিনের পিছু ছাড়িয়ে সে চলে এসেছে, তবে রথিনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার সেই ভুল ভেঙে গেছে। কিছু একটা হয়তো বলতে যাচ্ছিল শুভঙ্কর, কিন্তু ঠিক সেই সময় চারিদিকে বৈদ্যুতিক আলো জ্বলে উঠল। এত আলো একসঙ্গে জ্বলে ওঠায় কালো অন্ধকার যেন হারিয়ে গেল। যদিও শুভঙ্কর জানত না যে আলো জ্বলে উঠতেই তার জন্য আর একটা চমক অপেক্ষা করছিল। আলোকিত হওয়ার পর সে বুঝতে পারল সে তার পুরনো কলেজ ক্যাম্পাসে চলে এসেছে। জায়গাটা দেখে মনে পড়ে গেল শুভঙ্করের, ঠিক এই জায়গাতেই ওরা রথিনের ওপর অত্যাচার করেছিল। সেগুলোই বোধহয় শুভঙ্কর দেখছিল। ঠিক এমন সময় রথিন বলে উঠল, কি শুভঙ্কর দা, জায়গাটা খুব চেনা চেনা লাগছে না? এইটুকু বলে রথিন ধীরে ধীরে শুভঙ্করের দিকে এগিয়ে আসতে লাগলো। শুভঙ্কর ধীরে ধীরে এক পা করে পিছিয়ে যেতে লাগলো। একটা সময় পেছোতে পেছোতে শুভঙ্কর একটা পাঁচিলে আঘাত পেল। ঠিক তখনই রথিন শুভঙ্করের কাছে এসে তার ঘাড় ধরে সশব্দে ভেঙে দিল। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল শুভঙ্কর। এখন মাটিতে শুয়ে একটা বলি দেওয়া পাঁঠার মতো ছটফট করছে সে। কয়েক মিনিট ছটফটানি চলার পর শুভঙ্করের নিথর দেহ পড়ে রইল মাটিতে। মিনিট দুয়েক পরে রথিনের দেহ একটা ধোঁয়ার কুণ্ডলীর আকারে মিলিয়ে গেল আকাশে। শুনছিলেন আধার রঙের ছবি, লেখক আশু রায়। আমাদের এই গল্পে গল্প পাঠে ছিল সায়ন্তন এবং অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, ঋদ্ধি, শঙ্খ এবং আমি আজু। কভার ডিজাইন টিম পেক্সেলেট, সাউন্ড ডিজাইন শঙ্খ সূর্য চট্টোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে, এবং তার সাথে আপনি যদি চান আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক থাকলো এই গল্পের ডেসক্রিপশন বক্সে, চেক করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে আসবে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকবেন। শুভরাত্রি।